আগামী নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনীর প্রায় ৬০,০০০ সদস্য। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১.৫ লাখ সদস্যকে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও বিভিন্ন বাহিনীর সাথে মাঠ প্রশাসনের সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রস্তুতি নিয়ে আজ বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। আসছে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রস্তুতি নিয়ে সব বাহিনীর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের নির্দেশ দেন ড. ইউনূস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বৈঠকে বিভিন্ন বাহিনী ও মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি অপতথ্য, গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে বলেছেন। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে। অক্টোবর এবং নভেম্বরে ১.৫ লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় ৬০,০০০-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন। এ সময় নির্বাচনকালীন মাঠ প্রশাসনে রদবদলের বিষয়ে সিদ্ধান্তের কথাও জানান ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন, এই রদবদলটা কি প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য দেখা করেছেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। এ সময় নির্বাচন সংস্কার, ঐকমত্য কমিশন, সন্ত্রাসবাদ ও শুল্কের বিষয়ে আলোচনা করেন তারা। ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম এবং উনি বলেছেন কোনো ধরনের কোনো টলারেন্স টেরোরিস্টদের প্রতি শো করা হবে না, জিরো টলারেন্স। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহবাগে যুবদল আয়োজিত গ্রাফিতি অঙ্কন কর্মসূচির উদ্বোধনীতে তিনি বলেন, গণ অভ্যুত্থানের ১ বছর পার হলেও দেশের তেমন কোনো পরিবর্তন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক কোন্দল ফ্যাসিস্টদের আবারও ফিরে আসতে সুযোগ করে দিতে পারে বলেও শঙ্কা জানান তিনি। আরেক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রশ্ন, গণতন্ত্র রক্ষা মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন দিতে এত দেরি কেন? আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দুনিয়া কাঁপানো স্বৈরশাসক বিরোধী আন্দোলনের স্মৃতিকে আরও সবার সামনে তুলে ধরতে নতুন করে গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নিয়েছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল। আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান রাজধানীর শাহবাগে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে হলে আগে জানতে হবে জনগণ কি চায়। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। তিনি বলেন, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত না করে গণ আন্দোলনের পক্ষের শক্তিগুলো নিজেদের মধ্যে বিতর্কে জড়িয়ে পড়ছে, যা ফ্যাসিবাদকে ফিরে আসার পথ করে দিতে পারে। এ সময় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতারের ঘটনাকে দুঃখজনক হিসেবে মন্তব্য করেন মির্জা ফখরুল। আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি।
দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রনেতা প্রয়াত শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির নামে কেউ অপকর্ম করলে তাদের ছাড় দেওয়া হবে না। যাদের অপকর্ম করে আমরা ঢালাওভাবে বলেছি যে আনুষ্ঠানিকভাবে কেউ বলার আগে এটা পুলিশ যদি জানতে পারে তারা ব্যবস্থা নিয়ে কেউ এই ব্যাপারে আপনাদেরকে কোনো ধরনের তদবির করবে না। পুলিশ প্রশাসন আমরা বলার পরেও চাঁদাবাজদেরকে ধরে না, আমরা বলার পরেও দখলদারকে ধরে না। এ সময় সরকারের 25টি বোয়িং বিমান কেনার উদ্যোগের সমালোচনা করে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নেয়ার আহ্বান জানান রিজভী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে চাঁদাবাজির মাধ্যমে গণঅভ্যুত্থানের এই প্ল্যাটফর্মকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জামালপুরে পথসভায় এমন হুঁশিয়ারি দিয়ে তিনি সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। পথসভায় যোগ দেওয়ার আগে শহরের গুরুত্বপূর্ণ সড়কে ছাত্র জনতাকে নিয়ে পদযাত্রা করেন নাহিদ ইসলাম সহ এনসিপির শীর্ষ নেতারা। এর আগে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে দেখা করেন এনসিপি নেতারা। জামালপুর প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। দেশ গড়তে জুলাই পদযাত্রা কার্যক্রমের অংশ হিসেবে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন চষে বেড়াচ্ছে ময়মনসিংহ বিভাগ। 28তম দিনে দলটির পদযাত্রা জামালপুর। জামালপুরের অলি গলি ঘুরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বাকিরা সাক্ষাৎ করেন গেল জুলাইয়ে শহীদ হওয়া পরিবারদের সঙ্গে, কথা বলেন, জানতে চেষ্টা করেন তাদের চাওয়া পাওয়া। বেশ কয়েকটি মাদ্রাসাতেও যান এনসিপির নেতারা। অভ্যুত্থানে শহীদি তামান্না নিয়ে রাজপথে থাকা মাদ্রাসার শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে এনসিপি। বিগত 15-16 বছরেই আলেম সমাজ নির্যাতিত হয়েছে। আমরা শাপলা হত্যাকাণ্ড দেখেছি, মোদী বিরোধী আন্দোলনের সময় দেখেছি, মাদ্রাসা স্টুডেন্টের উপর বারবার নির্যাতন নেমে এসেছে, বিভিন্ন মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা আলেম সমাজ, মাদ্রাসার ছাত্র, তাদেরকে নিয়ে কাজ করতে চাই। পরে জামালপুরের পথসভায় নাহিদ ইসলাম বলেন, ভোটের অনুপাতে জাতীয় সংসদে উচ্চকক্ষ চায় এনসিপি। চাঁদা বাঁচিতির বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আর এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। এই গণঅভ্যুত্থান না হলে, যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণঅভ্যুত্থানের দিকে নিয়ে যেতাম, সরকার পতনের দিকে নিয়ে যেতাম, তাহলে এই শেখ হাসিনার সরকারের অধীনে আপনারা আরো 4 বছর অপেক্ষা করতে। জুলাই সনদের মাধ্যমে আমরা এই 5ই আগস্টকে সর্বদলীয়ভাবে সেলিব্রেট করতে চাই, উদযাপন করতে চাই। তাই যারা নিজেদের দলীয় স্বার্থে এখনো এই জুলাই সনদে ঐক্যমত হয়নি, তাদের প্রতি আমাদের সাদর আহ্বান থাকবে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আপনারা ঐক্যমত পোষণ করুন। পরে পথসভা শেষে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয় এনসিপি। সেখানে পদযাত্রা শেষে নগরীর টাউন হল জুলাই চত্বরে পথ সমাবেশ করবে দলটির নেতাকর্মীরা। চাঁদাবাজ যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গুলশান থেকে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের গ্রেফতার করে সেই বার্তাই দেওয়া হয়েছে বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, প্রয়োজনে এসপি ওসিদের বদলি করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। উচ্চারণ করতে পারতেছি না, গণগোলায় লিখে আছে, আমি উচ্চারণ করতেছি না। প্রবাদ আছে, চোরের 10 দিন, গেরস্তের 1 দিন। ঠিক তাই ঘটেছে বৈষম্য বিরোধী কয়েকজন ছাত্র নেতার বিরুদ্ধে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগের পর ধরা খায় আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে। চাঁদার টাকা গুনে নেয়ার ঘটনা ভাইরাল হলে শুরু হয় ব্যাপক সমালোচনা। আটক করা হয় 5 জনকে, যদিও সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ নিজেই ছিলেন চাঁদাবাজদের বিরুদ্ধে। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। এদেশকে নতুন করে সাজানো পর্যন্ত
স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, চাঁদাবাজ যে দলেরই হোক কোনো ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজির অবশ্যই ই হচ্ছে, আপনারা তো বড় করে রিপোর্ট দিচ্ছেন না যে গুলশানের কি চাঁদাবাজকে আমরা ছাড় দেই নেই, গুলশানের চাঁদাবাজকে ধরছি না, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে। যদি কোনো আমি তো বললে কাউকে ছাড় দেওয়া হবে না, যে যত পরিচয় দেওয়া হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে। নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। ট্রেনিংটা তো ধরো এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে, এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে, ইলেকশনের আগ পর্যন্ত। এসপি ওসিদের পরিবর্তন এটা তো কন্টিনিউয়াস হইতেই থাকতেছে, এটা হইতে থাকবে, এটা তো সবসময় পোস্টিং হইতেছে। নির্বাচন কেন্দ্র করে হবে কিনা সে সময় আপনারা হইলে দেখতে পারবেন। উপদেষ্টা বলেন, মাদক বহনকারীরা গ্রেফতার হলেও গডফাদাররা থাকছে ধরা ছোঁয়ার বাইরে। মাদকের কেরিয়ারগুলি ধরা পড়তেছে, কিন্তু গডফাদারগুলি এখনো ধরা পড়তেছে না। রাষ্ট্রকাঠামো সংস্কারে 20টি বিষয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে 12টিতে ঐক্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে তিনি বলেন, যেসব বিষয়ে নিষ্পত্তি হয়নি সেসব বিষয়ে দ্রুত সবাইকে ঐক্যে পৌঁছতে হবে। এই দিন সরকারি কর্মকমিশন, দুদক ও ন্যায়পাল নিয়োগ সহ 4 ইস্যুতে আলোচনা শুরু হলে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিএনপি। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দফার 20তম দিনের আলোচ্য সূচি ছিল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ এবং সংসদে নারী প্রতিনিধিদের অংশগ্রহণ। 30টি রাজনৈতিক দলের অংশগ্রহণে শুরু হয় অধিবেশন। এ সময় কমিশনের পক্ষ থেকে সরকারি কর্মকমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগ প্রক্রিয়া সাংবিধানিক করার প্রস্তাব দেয়া হলে তা প্রত্যাখ্যান করে বিএনপি। এমনটি করা হলে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে যাবে জানিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করে দলটি। সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। কিছু সময় পর আবারও সংলাপে আসেন দলটির নেতারা। এ সময় অন্যান্য দলগুলো সংলাপে তাদের মতামত তুলে ধরে। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে ঐক্যমতে আসতে পারেনি সব দল। এর আগে আমরা 2-1টা বয়কট দেখেছি, ওয়াকআউট দেখছি এবং ওয়াক ইনও আমরা দেখছি। ওয়াকআউট, ওয়াক ইনের আইনগত কোনো ভিত্তি এই মিটিংয়ে আছে কিনা, পার্লামেন্ট আছে তো জানি, এটাতে আছে কিনা এটা খুব জানি না। তারা যদি আলোচনাতেই পার্টিসিপেট না করেন, তারা যদি বুঝাতে না চান, তারা যদি গো ধরে বসে থাকেন যে না যেভাবে নিয়োগগুলো হয়ে আসছে ঠিক সেভাবেই নিয়োগগুলো হবে, তাহলে তো এটা অনভিপ্রেত। নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া প্রয়োজন মনে করি, তবে যদি সব দল ঐক্যমত্য না হয় এইখানে এই আলোচনা প্রয়োজন নেই। আমরা নির্বাচন ইশতেহারে যার যার কথা বলবো, জনগণ সিদ্ধান্ত নিলেই আমরা তার মতো এই কাজ করব। অধিবেশন শুরুর আগে নির্ধারিত বক্তব্যে কমিশনের সহসভাপতি জানান, রাষ্ট্র সংস্কারের বিষয়ে আনা মৌলিক প্রস্তাবগুলোয় 31 জুলাইয়ের মধ্যে সব দলকে ঐক্যে আসতে হবে। যে 12টি বিষয়ে আমরা একমতে দেখা এসেছি, 2টি বিষয়ে টোটাল ডিসেন্টের ব্যাপার আছে। সকলেই যে যার অবস্থান থেকে ছাড় দিচ্ছেন। কমিশনের অবস্থানটা হচ্ছে এগুলি গুরুত্ব বিবেচনা করে আমরা যেন এক জায়গায় আসতে পারি। আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। আমরা চাই এগুলো নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলো যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে। এদিকে সংলাপ চলাকালে হঠাৎ ফরেন সার্ভিস একাডেমিতে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে অধিবেশন কক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কক্ষ থেকে বেরিয়ে যান সবাই। এতে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় আলোচনা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শুরু হয় সংলাপ। গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে সুষ্ঠু ও সুন্দরভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। রাজধানী মগবাজারে দলীয় কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং শিকের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
বৈঠকে তৈরি পোশাক রপ্তানি শুল্ক সংস্কার ও নির্বাচনের ইস্যুতে আলোচনা করেন তারা। গোলাম পারওয়ার বলেন, আগামীতে দুর্নীতিমুক্ত দেশ গঠনে ভূমিকা রাখবে জামায়াত। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য কমবে এবং প্রত্যেকটি ভোটারের মূল্যায়ন হবে বলে রাষ্ট্রদূতকে জানিয়েছে জামায়াতে ইসলামী। আমরাও একটা গুরুত্বপূর্ণ মেজর ইস্যুতে সংস্কার করে একটা ঐক্যমত্য পর্যায়ে পৌঁছবার জন্য সরকার যে সহযোগিতা করে যাচ্ছে, জামাতের প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে প্রতিদিন নিরবিচ্ছিন্নভাবে সেখানে সময় দিচ্ছেন। আমরা আশা করি একটা ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে।